গুড মর্নিং, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সমাদ্রেতা। গরু পাচারের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কিভাবে চলতো র‍্যাকেট, কিভাবে হাত বদল হতো টাকা, কোথায় কোথায় পৌঁছতো বাখরা। সতীশ কুমারকে জেরা করে জানতে পারছে সিবিআই সূত্রের খবর, সতীশের শ্বশুরের ব্যাংক অ্যাকাউন্টে 12 কোটি 80 লক্ষ টাকার খোঁজ মিলেছে। ধৃত বিএসএফ কর্তা 14 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের সিবিআই আদালত। বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকার অর্থনীতি হাঁটে চার পায়। গরু পাচারের টাকা হাত বদল হয়, ঘোরে রাঘব বোয়াল থেকে রাখাল ফোরেদের হাতে, জড়ায় রাজনৈতিক হেভিওয়েটদের নাম। গরু পাচার তদন্তে এখন ভোটের গন্ধ। বিধানসভা ভোট যখন দরজায়, তখন সক্রিয় সিবিআই। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবারই গ্রেপ্তার করা হয় বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে। সূত্রের খবর, মুর্শিদাবাদের একাধিক ছোট ঘাঁটিতে মিটিং হতো পাচারের আগে। বিএসএফ এর নিচুতলার অফিসাররা থাকতেন মিটিংয়ে। সিগন্যাল বা সংকেতের মাধ্যমে বার্তা, কোন সিগন্যালে কি বার্তা বৈঠকে বুঝিয়ে দিতেন সতীশ। পাচারের সময় গরুর গায়ে কালির দাগ দেওয়া হতো। গরু পাচারের প্রত্যেকটি কনসাইনমেন্টের আগে মুর্শিদাবাদের বাংলাদেশ লাগোয়া যে সমস্ত অঞ্চল রয়েছে সেই সমস্ত জায়গাতে সতীশ কুমার এনামুল হকের সাথে এবং গ্রাউন্ড লেভেলে কাজ করা বিএসএফ এর একাধিক অফিসারের সাথে কথাবার্তা বলতেন। কার কি ভূমিকা পাচারের সময় থাকবে কনসাইনমেন্টের আগে সেই সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হতো। এখন ছত্তিশগড়ের রায়পুরে, তখন মুর্শিদাবাদে পোস্টিং ছিলেন সতীশ কুমার। গরু পাচারের কিংপিন এনামুলের সঙ্গে ছিল দহরম মহরম। সিবিআই জানতে পেরেছে গরু পাচারের বড় কনসাইনমেন্টের আগে যে বৈঠক হতো তাতে এনামুল নিজে থাকতেন। জার্সি গরু পাচারে 35 থেকে 40 লক্ষ টাকার ডিল। কেন্দ্র ও রাজ্যের কিছু অফিসারের কাছে নিয়মিত মাসও হারা যেত। ডিলের টাকা পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে রাখতেন সতীশ। রিয়েল এস্টেট ও অন্যান্য সম্পত্তিতে বিনিয়োগ করতেন। সতীশের স্ত্রী ও পরিবারের লোকের অ্যাকাউন্টের তথ্য চেয়ে পাঠিয়েছে সিবিআই। आप लोगों ने कुछ सबमिशन किया था वो बैंक अकाउंट को लेके? नहीं, उसके बारे में वो इन्वेस्टिगेशन चल रहा है। 21 ভোট, তার আগে কেঁচো খুঁড়তে কেউটে বেরোচ্ছে। নেপথ্যে সিবিআই। তদন্তকারীরা জানতে পেরেছেন পাচারের টাকা যেত বিভিন্ন পকেটে। মাসোহারা পেতেন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন অফিসার। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে সুকান্ত চক্রবর্তী ও দীপক শর্মার রিপোর্ট, নিউজ 18 বাংলা। ফের আদালতে গরহাজির ছত্রধর মাহাতো। বলা ভালো হাজিরা এড়ালেন তিনি। এবার ট্রেনের সমস্যার জন্য আসতে পারেননি বলে আদালতে জানান ছত্রধরের আইনজীবী। জোড়া মামলায় হাজির থাকার কথা ছিল ছত্রধরের। রাজধানী এক্সপ্রেস আটকানোর মামলায় 27 জন অভিযুক্তই আদালতে হাজির ছিলেন। আবার আদালতে হাজিরা এড়ালেন ছত্রধর মাহাতো। বুধবার কলকাতা নগর ও দায়রা আদালতে এনআইএর স্পেশাল কোর্টে জোড়া মামলার শুনানি ছিল। সূত্রের খবর, এদিন ছত্রধরের আইনজীবী আদালতকে জানান ট্রেনের সমস্যার কারণে আদালতে গড়হাজির ছত্রধর মাহাতো। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি ছত্রধর। 25শে সেপ্টেম্বর ছত্রধরের আইনজীবী আদালতে জানান তিনি অসুস্থ। 29শে সেপ্টেম্বর এনআইএ আদালতে ছত্রধরের করোনা রিপোর্ট পেশ। আরটিপিসিআর টেস্টে রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ তদন্তকারীদের। এনআইএর নজরদারিতে নতুন করে টেস্ট করানোর আবেদন। 12ই অক্টোবর ছত্রধরের করোনা নেগেটিভ রিপোর্ট আদালতে পেশ। করোনা পরবর্তী অসুস্থতার কারণ দেখিয়ে ফের গড়হাজির ছত্রধর। 16ই অক্টোবর ছত্রধরের জন্য 2 সপ্তাহের বিশ্রামের জন্য আবেদন আইনজীবীর। লাগাতার হাজিরা এড়ানোয় আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল এনআইএ। রিপোর্ট নেগেটিভের পরেও কেন ছত্রধর হাজিরা দিচ্ছেন না কারণ জানতে চাওয়ারও আবেদন করে তদন্তকারী সংস্থা। করোনা টেস্ট ও রিপোর্ট সংক্রান্ত তথ্য চেয়ে ইতিমধ্যেই ঝাড়গ্রাম হাসপাতালের সিএমওএইচকে চিঠিও দিয়েছে এনআইএ। তদন্তের স্বার্থে আদালত ছত্রধরকে ডেকে জেরা করার অনুমতি দেয়। বুধবার রাজধানী এক্সপ্রেস আটকানোর মামলায় 27 জন অভিযুক্ত আদালতে হাজিরা দিয়েছেন। গড়হাজির ছত্রধর। এই মুহূর্তে ছত্রধর মাহাতো বা অন্য কোনো আসামিকে এই মোকদ্দমাতে আটক করা যাবে না, অ্যারেস্ট করা যাবে না। এনআইএ যে দরখাস্তগুলো করেছিলেন সেগুলো দরখাস্তগুলো শুনানি সাপেক্ষে কোর্ট নামঞ্জুর করেছেন। পরন্তু কোর্ট আদেশ যেটা দিয়েছেন যে ছত্রধর মাহাতো সহ অন্যান্য যারা আসামি রয়েছে তাদেরকে এনআইএ যখন যেভাবে যেখানে ডাকবেন তদন্তের বিষয়ে তারা কোঅপারেট যাতে করে। 2009 সালে লালগড়ে সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন ও ঝাড়গ্রামে
রাজধানী এক্সপ্রেস আটকানোর ঘটনার তদন্ত করছে এনআইএ। জোড়া মামলার শুনানি চলছে এনআইএর বিশেষ আদালতে। দুটি মামলার পরবর্তী শুনানি 15 ও 18 ডিসেম্বর। নিউজ 18 বাংলা। কালীপুজোর বিসর্জন ঘিরে বিবাদ, কোচবিহারের তুফানগঞ্জে খুন বিজেপির বুথ সম্পাদক, আহত আরও এক বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশের দাবি রাজনীতি নয়, দুই ক্লাবের গন্ডগোলেই খুন। তুফানগঞ্জের নাককাটি গ্রাম পঞ্চায়েত, গ্রামের নাম শিকারপুর। কালীপুজোকে ঘিরে বিবাদ নেতাজি সংঘ ও স্বামীজি সংঘের। সূত্রের খবর, বিসর্জনকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই গোলমাল শুরু হয়। বুধবার সকালে অশান্তি চরমে ওঠে। স্বামীজি সংঘের সঙ্গে নেতাজি সংঘের তুমুল গন্ডগোল। সংঘর্ষ থামাতে যান বিজেপির বুথ সম্পাদক কালাচাঁদ কর্মকার। অভিযোগ, কালাচাঁদকে ব্যাপক মারধর করা হয়। জ্ঞান হারিয়ে ফেলেন কালাচাঁদ, পরে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নেতাজি সংঘের সঙ্গে যুক্ত ছিলেন বিজেপি নেতা কালাচাঁদ। নিহতের পরিবারের দাবি, স্বামীজি সংঘের সদস্যরা তৃণমূল কর্মী। ওই ক্লাবের থেকে আরো লোক আসে না, ওই মারামারি বাজাইছে, সারাইতে গেছে, মাইরা দিছে। আমরা বিজেপি করি, ওই মাঝে মাঝে মাল জল খাই এসে ওরা টিএমসি করে খালি হুমকি দেয়। বিজেপির দাবি, কালাচাঁদকে পরিকল্পনা করে খুন করেছে তৃণমূল। এ তো প্রতিদিনই হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, আর বিজেপি কর্মীদের হত্যা করা, ভয় দেখানো, হিংসা করা, ফলস কেস দেওয়া প্রতিদিন চলছে। যে সরকার ক্ষমতায় আছে তারা আজকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, মানুষের সমর্থন বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই হিংসার আশ্রয় নিয়েছে। আমার মনে হয় হিংসা বাড়বে, আর হিংসা বাড়লেই পরিবর্তন খুব তাড়াতাড়ি হবে। নিহতের পরিবার এবং বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুজোর ভাসানকে কেন্দ্র করে সমস্যা, তারপর সেখানে একটু বাকবিতণ্ডা বচসা সম্ভবত হয়, এই ধরনের একটা বিষয় শোনা যাচ্ছে। এবং যিনি মারা গিয়েছেন তিনি বাড়ি ফেরার পথে অসুস্থ বোধ করেছেন। তো বিষয়টার সঙ্গে রাজনীতির যোগ। পুলিশের দাবি, রাজনীতি নয়, শিকারপুরের কালাচাঁদ দুই ক্লাবের বিবাদের শিকার। চড়াতে যাওয়ার সময় দুপক্ষে ঘুষি খেয়েছে, ঘুষি খাওয়ার পরে জমিতে পড়ে যায়। পলিটিক্যাল ব্যাপার কিছু নেই। কারণ যাই হোক, বিজেপির বুথ সভাপতি খুনে তুফানগঞ্জ থমথমে, তপ্ত কোচবিহারের রাজনীতি। প্রবীর কুণ্ডুর রিপোর্ট, নিউজ 18 বাংলা। দুর্গাপুরের লাউদোহায় যুবক খুনে নয়া মোড়, রাজনৈতিক নয় পারিবারিক বিবাদের জেরে সুপারি কিলার দিয়ে খুন করা হয় স্বরূপ শৌকে, দাবি দুর্গাপুর পুলিশের। স্বরূপের ভাই, মা ও দুই সুপারি কিলারকে গ্রেফতার করেছে পুলিশ। কালীপুজোর কদিন আগে দুর্গাপুরের লাউদোহার প্রতাপপুরে এক যুবকের মৃতদেহ পাওয়া যায়। 9 নভেম্বর স্বরূপ শৌয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্বরূপকে দলীয় কর্মী দাবি করে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগে দুর্গাপুর থানা ঘেরাও করে বিজেপি। যুবক খুনের তদন্তে এবার নয়া মোড়। পুলিশের দাবি, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে খুন। স্বরূপের ভাই অরূপ খুনের জন্য সুপারি দেয়। ভাইকে খুন করতে 1 লক্ষ টাকার সুপারি। খুনের ষড়যন্ত্রে সামিল মা সুলোচনাও। জালে দুই সুপারি কিলার সুদয় মহন্ত ও শেখ ইব্রাহিম। শেখ ইব্রাহিম স্বরূপকে শ্বাসরোধ করে খুন করে। পুলিশ অরূপ সুলোচনাকে গ্রেপ্তার করেছে। স্বরূপের মৃতদেহ উদ্ধার হওয়ার পর ভাইয়ের ভাবলেশীন আচরণে সন্দেহ দানা বাঁধে তদন্তকারীদের। নিহত যুবক মানসিক ভারসাম্যহীন বলেও দাবি করে ভাই। নিজেরই তো মাথায় তো ইয়ে ছিল, না আর কোনো রাজনীতিক ফোন আমি বলতে পারবো না, না কোনো পার্টি করতো না। এদিকে স্বরূপের ভাই ও মাকে গ্রেপ্তারের পর বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছে তৃণমূল। রাজনৈতিক চাপানুতোর চলছেই। স্বরূপ শৌ যখন হত্যা হয়, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটাই দাবি ছিল, যার উপযুক্ত তদন্ত করে আসামিদের অ্যারেস্ট করা হোক। এখানে তৃণমূল কংগ্রেসের যোগ নেই। আমি প্রথম দিনে বলেছি চক্রান্তর খুন করা হয়েছে, গাড়ি থেকে তুলে নিয়ে 10 কিলোমিটার জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। এর খুন ছাড়া কি হতে পারে? তাই মা করুক, ভাই করুক, যেই করুক না কেন, এটা সম্পূর্ণ অপরাধ, আর সেই অপরাধী শাস্তি চাই। স্বরূপের বাড়ি দুর্গাপুরের পারুলিয়ায়, তার দেহ মেলে প্রতাপপুরে। স্বরূপ কি প্রতাপপুরে নিজেই যান, নাকি তাকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়? ধৃতদের জেরা করছেন তদন্তকারী অফিসাররা। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাস, নিউজ 18 বাংলা। বাংলায় 1 নম্বর শত্রুকে, বিজেপি না তৃণমূল? এই প্রশ্নে বিরোধী শিবিরে বিভ্রান্তি কাটছে কই। লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্যের মহাজোট ফর্মুলা সোজা উড়িয়ে দিচ্ছেন বিমান অধীররা, কিন্তু মূল শত্রুকে, সে প্রশ্নের সোজাসুজি উত্তর দিতে পারছেন কই।
বিজেপি না কংগ্রেস? প্রধান শত্রুকে বাম শিবিরে বারবার তোলপাড় ফেলেছে এই বিতর্ক। সিপিএমে কেরল বাংলা লবির দড়ি টানাটানির পরে এ রাজ্যে এক হয়েছে হাত হাতুড়ি, কিন্তু সামনে আবার সেই পুরনো ধাঁধা। তবে এবার কংগ্রেস বন্ধু, আর উল্টো দিকে বিজেপি আর তৃণমূল। শত্রুকে বিজেপি না তৃণমূল? বিহার ভোটের পর আরো জোরদার হয়েছে প্রশ্নটা। বিহারে মহাজোটে হাত মিলিয়ে তাক লাগানো ফল করেছে বামেরা, আর তারপরে বাংলাতেও বিহার মডেলের পক্ষে সওয়াল করেছেন সিপিআইএম এর লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্য। তৃণমূল বিরোধিতায় বিজেপির সাথে প্রতিদ্বন্দ্বিতা নয়, বিজেপি বিরোধিতায় তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এবং বিজেপিকে 1 নম্বর টার্গেট হিসেবে দাঁড় করানো, এটা পশ্চিমবাংলা বামপন্থীরা আমার মনে হয় অবশ্যই এখন করতে হবে, না হলে খুব দেরি হয়ে যাবে। লিবারেশন সাধারণ সম্পাদকের এই কথার পরেই শুরু তোলপাড়। বিহার জয়ে এই মডেলে সাফল্য এসেছে, কিন্তু বাংলায় মহাজোট কি করে সম্ভব? শেষ পর্যন্ত তৃণমূলের সঙ্গে সমঝোতা, তা হয় নাকি? দীপঙ্কর অবশ্য বলছেন, বিপর্যয় এলে ঘর সামলান, পরে কারণ খুঁজবেন না। আজকে যে বিজেপির দাপট দেখা যাচ্ছে, বিজেপি বড় সুযোগ, সেটা অবশ্যই তৃণমূল করে দিয়েছে। আমরা কখনো বলিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলান, তৃণমূল কংগ্রেসের সম্পর্কে নরম থাকুন। আমরা শুধু বলেছি বিজেপিকে আড়ালে থাকতে দেবেন না। বাংলার বামপন্থী রাজনীতির, গণতান্ত্রিক রাজনীতির বর্ষামুখ, সেই বর্ষামুখটা বিজেপির বিরুদ্ধে তাকে নিবদ্ধ করা হোক, এবং সেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সেখানে তৃণমূল কংগ্রেসকে চেপে ধরা হোক। তৃণমূল আর বিজেপি তারা এত একে অপরের পরিপূরক, দে আর মেড ফর ইচ আদার। পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপি বিরোধী সব মানুষের একটা জোট, সব রাজনৈতিক দলের একটা জোট লড়াই করার মধ্য দিয়েই রাজ্যকে রক্ষা করা যাবে। সর্বদলীয় জোট এরকম কথা জানি না, কংগ্রেস সিপিএম জোট করছে এটুকু জানি আমি। বিজেপিকে রুখতে বারবার ফেডারেল ফ্রন্টের সওয়াল করেছে তৃণমূল। এই প্রসঙ্গে তাদের কি মত? এটা বোধহয় এই মুহূর্তে এখন বলা এটা ইট ইজ টু লেট, কারণ অলরেডি কংগ্রেস এবং সিপিএম একটা জোট করে ফেলেছে। দীপঙ্করবাবু যে কথা বলছেন সে কথার মধ্যে যে অকাট্য যুক্তি আছে সেটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। তৃণমূল না হয় রাজ্যের শাসক দল, ভোটের হিসাবে রাজ্যের বৃহত্তম রাজনৈতিক শক্তি। বাম কংগ্রেসকে তাদের দরকার না হতেই পারে, কিন্তু ছুটমার্গ ছেড়ে একে অন্যের হাত ধরা বাম কংগ্রেসের আপত্তি কোথায়? তৃণমূলের প্রতি নরম হলে তাদের অস্তিত্বই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল, তাদের প্রতি নরম হলে দলের কর্মীদের মনোবল ভেঙে যাবে। তৃণমূল বিরোধী কর্মী সমর্থকরা আরো বেশি বিজেপিতে ঝুঁকবেন। নিট ফল রাজনীতিতে আরো অপ্রাসঙ্গিক হয়ে যাবে বাম কংগ্রেস। রাজনৈতিক মহলের কথায় সাইনবোর্ড টুকু গেলেও হাতে আর কি থাকবে, সেটাই এখন বাম কংগ্রেসের বড় মাথা ব্যথা। ভিন রাজ্য থেকে আসা দীপঙ্কর তা বুঝবেন কি করে? নিউজ 18 বাংলা। ভোট থেকে ভূস্বর্গে গুলির লড়াই জম্মুর নাগরাকোটায়। শ্রীনগর হাইওয়েতে টোল প্লাজায় সেনা জঙ্গির সংঘর্ষ, জওয়ানদের গুলিতে নিহত 4 জঙ্গি। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ভোট থেকে ভূস্বর্গে গুলির লড়াই চলছে জম্মুর নাগরাকোটায়। শ্রীনগর হাইওয়েতে টোল প্লাজায় সেনা জঙ্গির সংঘর্ষ, জওয়ানদের গুলিতে নিহত 4 জঙ্গি। हमारे संगे रहे प्रतिनिधि समीर भाट। समीर जी, जानना चाहेंगे कि अभी तक मुठभेड़ चल रहा है? देखिए, मैं आपको बता दूं, रात को जो इनकाउंटर शुरू हुआ है बन टोल प्लाजा, जो कि जम्मू श्रीनगर नेशनल हाईवे पे है, कहा जा रहा है, लेकिन इसकी पुष्टि पूरी तरह से पुलिस ने नहीं की है, क्योंकि हमें बहुत पहले रोक दिया गया एनकाउंटर साइट से। कहा जा रहा है 4 मिलिटेंट जो थे, जो आतंकवादी थे, वो एक ट्रक में जा रहे थे जम्मू से श्रीनगर, लेकिन जब टोल प्लाजा के पास उनको रोका गया तो उन्होंने फायरिंग शुरू कर दी। लेकिन उसके बाद पुलिस ने 4 को उसी ट्रक में मार दिया है। ट्रक को भी जो है डैमेज कर दिया गया है पुलिस की तरफ से, और कहा जा रहा है कि 4 मिलिटेंट मारे गए हैं। एक एसओजी का कांस्टेबल वो जख्मी हुआ है। लेकिन क्योंकि मैंने आपको बताया कि हमें पहले ही रोक दिया है, पुलिस इस बारे में अभी कुछ कह नहीं रही है। लेकिन कुछ जो समाचार ये भी है कि अभी भी एक मिलिटेंट जो है वो अभी बचा हुआ है और फायरिंग कर रहा है। लेकिन जो दूसरे जो जिसकी पुष्टि अभी होनी बाकी है कि 4 मिलिटेंट मार दिए गए हैं। ये किस आतंकवादी ऑर्गेनाइजेशन से कहाँ से आए थे, अभी उसका डिटेल हो रहा है। लेकिन
जाहिर तौर पर जो मिलिटेंट्स हैं वो कोशिश कर रहे हैं कि ज्यादा से ज्यादा मूवमेंट करे जम्मू से श्रीनगर, क्योंकि श्रीनगर में भी बहुत ज्यादा जो मिलिटेंट है उनको मार दिया गया है, वहां पे कैडर की कमी है। तो अब जो कोशिश हो रही है पाकिस्तान की तरफ से कि जो इन्फिल्ट्रेशन करवाई जाए कठुआ, सांबा, एलओसी के जरिए और आईबी से, और उन्हीं मिलिटेंटों को फिर वहां पे कश्मीर ले जाने जहाँ पे मुठभेड़ हो रहा है वो इलाका कौन सा है? देखिए, ये जम्मू श्रीनगर नेशनल हाईवे है। जम्मू और श्रीनगर नेशनल हाईवे के पास नगरोटा एरिया है। नगरोटा के पास ही ये बन टोल प्लाजा है, जहाँ पे टोल प्लाजा है, गाड़ियां रुकती है। लेकिन कहा जा रहा है कि पुलिस को पहले ही इंफॉर्मेशन थी कि इस प्लाजा में इस ट्रक में 4 मिलिटेंट हैं, जिनको फिर उनके साथ इनकाउंटर शुरू हो गया आज तकरीबन 4:30 और 4:45 के करीब, और कहा जा रहा है कि 4 मिलिटेंट अभी तक मार दिए हैं। जी, शुक्रिया हमसे बात करने के लिए। माना जाता है कि सफलता मिल चुकी है आतंकियों को मारने में। जी बिल्कुल पवन, अगर मैं सही हूं तो आप बताइए। ভোর থেকে ভূস্বর্গে গুলির লড়াই, 4:45 থেকে চলছে এই গুলির লড়াই। জম্মু শ্রীনগর হাইওয়ে, সেখানে টোল প্লাজায় সেনা জঙ্গির সংঘর্ষ। নগরোটা বলে এলাকাটা জানতে পারা যাচ্ছে। জওয়ানদের গুলিতে 4 জঙ্গি নিহত হয়েছে, যদিও এখনো পর্যন্ত সেটার কনফার্ম কিছু নিউজ দেওয়া হয়নি সেনার তরফে। लॉन्च किया गया था, उसका असर जो है वो कश्मीर में देखने को मिला था, और कई टॉप कमांडर्स जो थे, जो टेररिस्ट कमांडर थे, वो मारे गए थे, और एक एक करके कश्मीर में आतंकियों के मरने की संख्या दिन प्रतिदिन बढ़ती गई, और कैडर की कमी से जो संगठन थे वो जूझ रहे हैं। उनके पास इतना कैडर नहीं है। यही वजह है कि कैडर को वहाँ पर लाने के लिए इन्फिल्ट्रेशन उस पार से करवाई जा रही है, और फिर उनको ट्रक के जरिए उसके बाद ही उनको भेजने की कोशिश होती है कि यहाँ से कश्मीर भेजा जाए। तो अभी इस समय की अगर हम बात करें तो ये एक इन्फिल्ट्रेशन करके नया ग्रुप पहुंचा था, जिसको कश्मीर पहुंचाना था।